সিরিজের বেস্ট প্লেয়ারকে মানে বেস্ট পারফর্মারকে আপনি পরের সিরিজে খেলালেন না। একটা কথা বারবারই শোনা যাচ্ছে সৌম্য সরকার কোথায় খেলবেন, কারণ তামিম ভালো করেছেন, লাস্ট সিরিজটাতে সেঞ্চুরি করেছেন এবং তারা দুজন মোটামুটি একজন একজনের রিপ্লেসমেন্ট হিসেবে, তো তামিমকে রাখতে গেলে সৌম্যকে রাখার জায়গা নেই, সেক্ষেত্রে কি আপনি তার জায়গা দেখছেন কিনা? কিন্তু সাইফ হাসানকে কোচিং স্টাফের একটা পছন্দ অপছন্দের জায়গা থাকে এবং এখানে দেখবেন সাইফ হাসান তাদের পছন্দের একটা জায়গা। আমি বিশেষ করি যে বিশেষ করে হেড কোচ যে জায়গায় রয়েছেন তিনি ওই জায়গায় পছন্দ করছেন। সৌম্য সরকার নিজেকে তৈরি করছেন, হাবিবুল বাশার যেটা বললেন যে স্পিনে তিনি যেভাবে খেলছেন এবং নিজেকে যেভাবে আপগ্রেড করছেন সেটা ভ্যারি ইম্পর্টেন্ট। সৌম্যর এই জায়গাটা একটু দুর্বল ছিল এবং ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে আমরা সিরিজটা দেখেছি তিনি ওখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছেন এবং তার স্পিন খেলার প্রবণতাটা যে চেঞ্জ হয়েছে এবং তিনি যে অনেক চেঞ্জ করে ইমপ্রুভ করেছেন সেই জায়গাটা কিন্তু আমরা দেখে আমরা স্বস্তির জায়গায় যেতে পেরেছি। আনফর্চুনেটলি তাকে ওই সিরিজের বেস্ট প্লেয়ারকে মানে বেস্ট পারফর্মারকে আপনি পরের সিরিজে খেলালেন না। তার মানে হচ্ছে এখানে আপনার লাইকিংস ডিসলাইকিংসের একটা ব্যাপার রয়ে গেছে। এই লাইকিংসের জায়গা থেকে আপনি সাইফকে খেলাচ্ছেন এবং এটা কি হবে আমি জানি না ইন ফিউচারে। অনেক সময় হয় কি 11th আওয়ারে গিয়ে এই প্লেয়ার ফেল করে। আমরা দেখেছি ফুটবলের রায়কে 1994 সালে ক্যাপ্টেন হয়ে আসলে কিন্তু পুরো বিশ্বকাপের শুরুতেই দুটো ম্যাচ একেবারে বাজে খেললেন এবং তিনি 11-এর বাইরে চলে গেলেন, ক্যাপ্টেন্সি হারালেন, দুঙ্গা ক্যাপ্টেন হলো এবং চ্যাম্পিয়ন হয়ে গেল। সেই রকম সৌম্যর ক্ষেত্রে না হয়। এই জায়গায় যেটা হচ্ছে যে সেটা হচ্ছে এই কোচদের আরও একটা ব্যাপার রয়েছে, যেমন এই হেড কোচ আপনারা পেস বোলার যে হাসান মাহমুদ রয়েছে তাকে আবার ওয়ানডেতে বা সাদা বলের ক্রিকেটে পছন্দ করে না। এই যে পছন্দ না করার একটা ব্যাপার রয়েছে তাদের মধ্যে কিন্তু এটা এই জিনিসগুলো সব সময় কাজ করে। তো এখানে নিরপেক্ষ জায়গা থেকে যদি কোচিং স্টাফ ম্যাক্সিমাম টাইম আপনাকে প্লেয়ারদের ইটা দেয়, স্পেসটা দেন, তাহলে আমার মনে হয় ভালো হয় এবং দেশটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হয়। আপনি যে চেঞ্জের কথা বললেন 11 চেঞ্জ হয়তো হবে না, প্রথম 2 ম্যাচে তো বোঝাই যাচ্ছে যে সাইফ তার মধ্যে প্র্যাকটিস ম্যাচে 138 করেছে নট আউট। আমি যদিও এই প্র্যাকটিস ম্যাচকে খুব একটা গুরুত্ব দিই না, কারণ হচ্ছে এইসব প্র্যাকটিস ম্যাচ খেলে নিজেদের মধ্যে এবং কোনো প্লেয়ারই আসলে ওই রকম এফোর্ট দিয়ে বোলিং করে না বা ওই যেটা খেলেছে ওনারা বলবে যে কোনো প্র্যাকটিস ম্যাচে যেখানে রান করা খুবই ইম্পর্টেন্ট। বাট এইটা যদি আপনার কোনো প্রতিযোগিতা হতো, কোনো লিগের ম্যাচ হতো, তাহলে আমি বলতাম হ্যাঁ সে 138 করেছে, সেটার খুব ভ্যালু রয়েছে। যেহেতু নিজেদের মধ্যে প্র্যাকটিস করে খেলা, এটা একটা জাস্ট ম্যাচ সিনারিওর মতো। তো সেই জায়গা থেকে সাইফ পরবর্তীতে ম্যাচে কী করে সেটা হলে ইম্পর্টেন্ট। বেসিক অনেক কিছুই থাকে। আর যেটা বললেন তানজিদ তামিমের সবচেয়ে বড় ল্যাকিংসটা হলো তিনি পিএসএলে গিয়ে কোনো ম্যাচ খেলেননি এবং খেলার মধ্যে না থাকাটা এটা কিন্তু একটা যে কোনো প্লেয়ারের জন্য একটা মেন্টাল ডাউন থাকে। তো সেই জায়গায় তিনি এসে কিন্তু এখানে সেট হতে পারেননি। প্রথমেই হয়তো স্ট্রাগল করবেন প্রথম দিকে। তামিম এখনও ধারাবাহিক হয়ে উঠতে পারেনি, বাংলাদেশের সবচেয়ে বেশি টানা সুযোগ পাওয়া একজন ব্যাটার তিনি। আমি তাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিই। এই কারণে যে টিম ম্যানেজমেন্ট এটা না দিলে একজন ওপেনার তৈরি হবে না। বাংলাদেশ ওপেনিং ক্রাইসিসে সব সময় থাকে। আপনার তামিম ইকবালের সময় থেকে আমরা দেখেছি তামিম ইকবাল স্ট্যাটিক ছিলেন, অন্য পাশে যাওয়া আসার মধ্যে। তার মানে হচ্ছে তাদের উপর আস্থা রাখা হয়নি অথবা তারা যেটা নিজেদের ক্যাপাবেল করে গড়ে তুলতে পারেননি। এখন এই জায়গায় সময় এসেছে আর সম্মুখেও আমার মনে হয় যে ভালোভাবে সুযোগ দেওয়া উচিত। এই কারণে তার মধ্যে যে কোয়ালিটি আছে, তার যে এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্সটা এখন ডেলিভার দেওয়ার সময়।